টাকায় থাবা পড়েছে। একদিকে ইলেকশন কমিশনের নিয়ম, অন্যদিকে ইডি, সিবিআই, আয়কর দপ্তর সব মিলিয়ে পিসি ভাইপোর টাকায় থাবা বসেছে। যবে থেকে নির্বাচনের আচরণবিধি লাগু হয়েছে রাজ্যে, তারপর থেকে রাজ্যে কত কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, কত অস্ত্র উদ্ধার হয়েছে, শুনলে চোখ কপালে উঠে যাবে। এটাই পরিস্থিতি। আর সেই পরিস্থিতিতে একদিকে পিসিমণি মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি বলে চলেছেন যে এবার কাউকে গ্রেপ্তার করা হবে। কাকে কাকে গ্রেপ্তার করা হবে পিসিমণির কাছে না সব খবর আছে, কিন্তু কোনো কিছুতেই পেরে ওঠা যাচ্ছে না, ভোটারদের মন পাওয়া যাচ্ছে না, বেশিরভাগ সভায় ভিড় হচ্ছে না। এসব দেখে পিসি আর ভাইপো সরাসরি ঢপবাজির প্রতিযোগিতায় নেমেছেন। কে এগিয়ে ঢপবাজিতে, আমি আজকে সব বলবো আপনাদের। সেই সঙ্গে বলবো কত কোটি টাকা উদ্ধার হয়েছে এবং কিভাবে পিসি ভাইপোর টাকায়, জমিয়ে রাখা বিপুল টাকায় থাবা বসতে চলেছে। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে, কেন পিসি এত ভয় পাচ্ছেন, কেন তার কথায় কান্নাকাটির সুর, ভাইপো বাবুও কেন পিসির সঙ্গে ঢপের প্রতিযোগিতায় নেমেছেন, সেসব জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। বন্ধুরা, আদর্শ আচরণবিধি মানে নির্বাচনের আগে যেটা ঘোষণা হয়, সেটা চালু হওয়ার পর থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা উদ্ধার হচ্ছে পশ্চিমবঙ্গে। কমিশন জানিয়েছে, সম্প্রতি একটা প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে 327টি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র, 539 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে এবং 1110টি বোমা এবং প্রায় 129 কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে রাজ্য পুলিশ এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু মনে রাখতে হবে, নির্বাচন কমিশন এবার বলেছে রক্তপাতহীন, রিগিংহীন, ছাপ্পাহীন ভোট করবেন। কিন্তু যে পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে তা খুবই সামান্য। আমরা জানি পশ্চিমবঙ্গে শাসক দল কি পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোমা, বিস্ফোরক মজুত করে প্রতিবার নির্বাচনের আগে রাখে এবং এবারও রেখেছে। কিন্তু একটা কিন্তু আছে, যে এবার সব আগ্নেয়াস্ত্র বের করা যাচ্ছে না, সব ব্যবহার করা যাচ্ছে না, কারণ অত্যন্ত কঠোর নিরাপত্তা চলছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। এসবের সময় 78 কোটি 40 লক্ষ টাকার মদ, 95 কোটি 75 লক্ষ টাকার অন্যান্য মাদক, 52 কোটি 16 লক্ষ টাকার সোনা সহ অন্যান্য মূল্যবান ধাতু এবং 171 কোটি টাকার অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এটা তো সাধারণ ব্যাপার, কিন্তু মোট কত টাকা, মোট যে অঙ্ক নির্বাচন কমিশন পেয়েছে তাতে 416 কোটি 93 লক্ষ 68 হাজার টাকা, মোটামুটি 417 কোটি টাকা উদ্ধার হয়েছে। কিন্তু এর চেয়ে অনেক বেশি যে জমে আছে। আমি সম্প্রতি কয়েকটা জেলায় ভোটের খবর নিতে গেছি, তার মধ্যে ইতিমধ্যেই আপনাদের আমি দাঁতনের কথা বলেছি, সেখানকার প্রার্থীর সাক্ষাৎকার দেখিয়েছি, আরও কয়েকটা জায়গা নিয়ে আমি বলবো। প্রত্যেকটা জায়গায় আমি দেখছি যে প্রতিটি জেলা পার হলে কিংবা কোনো সীমান্তবর্তী এলাকা, এসব জায়গায় পুলিশ দাঁড়িয়ে নাকা চেকিং করছে, কোনো গাড়ি বাদ যাচ্ছে না। এমনকি সাধারণভাবে প্রেস স্টিকার লেখা গাড়িতে সেভাবে তল্লাশি হয় না, কিন্তু আমার গাড়িতে অনেকবার তল্লাশি হয়েছে। আমি চাই এটা হোক, কারণ এটা লজ্জার হলেও সত্যি। এই রাজ্যের একদল পোষা সাংবাদিক আছেন যারা 2021, 2024 সালে টাকা পাচারের কাজ করেছেন। এবারও কেউ করছেন না এটা বলতে পারবো না। সাংবাদিক, সংবাদ মাধ্যমের হয়ে যাচ্ছি এই পরিচয় দিয়েও আসলে তৃণমূলের হয়ে টাকা পাচারের কাজ করার অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে, তারা করছেন। সাংবাদিকদের গাড়ি তল্লাশি যেমন হচ্ছে, তেমন অ্যাম্বুলেন্সও তল্লাশি চলছে, কারণ আইপ্যাক এবং তৃণমূল
তারা বিভিন্ন নেতা মন্ত্রীকে কাজে লাগিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে টাকা সরানোর কাজ অতীতে করেছে, সে রিপোর্ট আছে। কিন্তু সাধারণভাবে চেকিং সেই গাড়িগুলোতে হচ্ছে যেগুলোতে রোগী নেই। কিন্তু আমি না বিশ্বাস করি না, পশ্চিমবঙ্গে যেখানে সর্বোচ্চ তিনি প্লাস্টার করে ঘুরতে পারেন, সেখানে রোগী সাজিয়ে তাকে টাকার বিছানায় শুইয়ে রেখে অসুস্থতার নামে টাকা পাচার করা হচ্ছে কিনা সেটাও যাচাই করে দেখা উচিত। এটা পশ্চিমবঙ্গ, এখানে কোনো কিছু নিয়ম মেনে হয় না, হচ্ছে না। নির্বাচন কমিশন যতই বলুক করবে না, করতে পারবে না। তার কারণ রক্তদান শিবির হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে আসলে টাকা পাচার হচ্ছে। যারা রক্ত দিতে আসছেন, যারা রক্ত নিতে আসছেন, সবাই তৃণমূলের হয়ে কাজ করছেন বলবো না, কিন্তু অনেকেই করছেন। এইসব জায়গা দিয়ে সরাসরি ভোটারদের টাকা বিলি করা হচ্ছে। তবে একটা কথা ঠিক, আইপ্যাক কর্মীরা এবার খুব সংযত। একেবারে নিচু তলায় যে আইপ্যাকের কর্মীরা কাজ করেন, তারাই তো টাকা সরান, টাকা এখান থেকে ওখানে করেন, ভোটারদের টাকা দিয়ে কেনেন, এই কাজটা করেন। তারা খুব সংযত, ভয়ে আছে। এক কর্তা ধরা পড়ে গেছে, 2 কর্তা পালিয়ে বেড়াচ্ছে, কখন কি হয় কিচ্ছু বলা যায় না। এরপরেও তৃণমূল কংগ্রেস যেটা করে, তাদের পোষা কিছু প্রমোটার আছে, বড় বড় বিল্ডিং হয়, আবাসন তৈরি করে, এরকম নির্মাণকারী সংস্থা। তাদের যে শ্রমিক, তাদের বেতনটা তো নগদ টাকায় হয়, কিন্তু বেতনের সঙ্গে বেশি টাকা দেওয়া হয় তাদের, যে টাকাটা তারা স্থানান্তরিত করেন। তারা কোনো গাড়িতে করে যান না, হেঁটে হেঁটে যাচ্ছেন, ভ্যানে করে যাচ্ছেন, টোটোয়, অটোয়। ফলে তাদের টাকা চেকিংয়ের মুখে পড়তে হয় না এবং টাকার পরিমাণটাও অল্প থাকে। কিন্তু অনেক লোক অল্প অল্প করে টাকা নিয়ে গেলে সেই টাকার পরিমাণটা অনেক হয়। ইতিমধ্যেই আয়কর দপ্তর, ইডি, সিবিআই সক্রিয় হয়ে এই ধরনের প্রমোটার সংস্থা তাদেরকে নজরে রেখেছে। তাদের বাড়িতে, তাদের অফিসে তল্লাশিও চালানো হচ্ছে। আমরা জানি আইপ্যাক নামক সংস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তারা কয়লা পাচারের টাকাকে সাদা করেছে ভোটের বাজারে। আমি সম্প্রতি মহিষাদল গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে, ফেরার পথে নন্দকুমারের কাছে একটি হোটেলে কিছুক্ষণের জন্য ছিলাম, চা ইত্যাদি খাওয়ার জন্য। সেখানে মালিকের সঙ্গে পরিচয় হলো, কর্মীদের সঙ্গে কথা হলো এবং তারা গল্পের মতো অনেক কিছু বললেন। তখন বললেন, জানেন আমাদের হোটেলে একজন থাকতেন, 2021 সালের ভোটের আগে মাস 2 তিনি যাতায়াত করতেন, এক এক সময় এসে বড় বড় সুটকেস নিয়ে আসতেন, 2-3 দিন করে থাকতেন। পরে জানতে পারি তিনি হচ্ছেন শ্রী শ্রী কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি ওই হোটেলে থাকতেন, নিমতৌড়ির কাছে সেই হোটেলটা। এবং ওই হোটেল মালিক বলছেন, আমি অবাক হয়ে গেছি, তখন তো চিনতাম না, পরে টিভিতে তাকে দেখানো হয়েছে। তিনি আসলে এসেছিলেন ভোটের সময় এই 2 মেদিনীপুরের ভোট ম্যানেজ করতে। কালীঘাটের কাকু ভাইপো বাবুর, মানে উনি বলেন সাহেবের অত্যন্ত বিশ্বস্ত, তাই তো তিনি এসব কাজ করেছিলেন। প্রাথমিকের চাকরির টাকা সরানোর থেকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে লেনদেন, সব কিছুতে কালীঘাটের কাকু ছিলেন। আমি এই যে সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রেড হল, দেবাশিস কুমারের বাড়িতে হচ্ছে, সুজিত বসু, রতিন ঘোষদের ডেকেছে, সবের পেছনে এখনো প্রচুর কালো টাকা রয়েছে বলে মনে করা হচ্ছে। কালীঘাটের এক তৃণমূল নেতা, ওই কালীঘাটে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীকের বাড়ির কাছাকাছি গ্রিক চার্চ, তার পাশে কুমার সাহা বলে এক ব্যক্তি থাকেন, তার বাড়িতে আয়কর হানা দিয়েছে। এই কুমার সাহা যে সে মানুষ নন, তাকে কেউ চেনে না, তিনি আড়ালে থাকেন, ব্যবসা করেন। কিন্তু কুমার সাহা সেই 2014 সাল যখন ভাইপো বাবু যুবা তৃণমূল বলে একটা কিছু করেছিলেন, মানে পিসিমণি করে দিয়েছিলেন, ওইটার মাধ্যমেই তো প্যারাশুট থেকে ভাইপো নামলেন, লুফে নিলেন পিসিমণি এবং তাকে মূল রাজনীতিতে নামিয়ে দিলেন। পরে সাংসদ, তারপরে আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই যে কুমার সাহা, ইনি ভাইপো বাবুর ঘনিষ্ঠ সেই তখন থেকে, ভাইপো বাবুর ছেলেবেলা থেকে। পরবর্তীকালে দেবাশিস কুমার এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে তার খুব দহরম মহরম। আপনারা দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে গেলে 64 পল্লীর ঠাকুর দেখেন, খুব ধুমধাম করে পুজো হয়। এই 64 পল্লীর পুজোর মাথা হচ্ছেন এই কুমার সাহা, চিরকুমার।
এই শাহবাবুর খরচাতেই পুরো পুজোটা হয়, বাকি কমিটি যা দেখেন ওগুলো আলাদা। যেমন নাকতলায় ছিল পার্থবাবুর পুজো, অরূপবাবুর সুরুচি, চেতলা অগ্রণী মানে আমাদের জনাব ফিরহাদ হাকিম, এরকম এরাই সব, এদেরই টাকায় সবকিছু হয়। একটা নামকে বাস্তে দেখানো কমিটি আছে, চাঁদা টাদা বিশেষ তোলা হয় না, দরকারই হয় না। এই কুমার সাহা প্রচুর প্রতিপত্তি এবং তার মাধ্যমে এবার টাকা বিলির প্ল্যান করেছিল তৃণমূল। আর যেদিন সেটা শুরু হয় তখন থেকে মুখ্যমন্ত্রী ব্যাস এক করে প্রতিটি সবাইকে বলতে শুরু করে দিয়েছেন আমার বাড়িতেও টাকা চুরি করতে। আমার বিমানে নাকি, ওনার বিমানে কে টাকা তল্লাশির জন্য গেছিল আমি জানি না, কোথাও শুনিনি। মনে করছি উনি হঠাৎ করে একদিন বললেন তার হেলিকপ্টারের সামনে বিহারের লোকজন নাকি ড্রোন উড়িয়ে দিয়েছে, তাকে মেরে ফেলার চক্রান্ত, এবং অমিত শাহ নাকি তাকে হাসপাতালে দেখতে চান, ব্যান্ডেজ বাঁধতে চান, এসব অনেক কিছু বলেছেন। পরে জানা গেল বিহারের ড্রোন উড়েছিল, কিন্তু আসলে তারা কে? তারা এসেছিলেন পিসিমণির মিটিং কভার করতে, লোককে দেখানো হবে আকাশ থেকে তোলা ছবি, কত মানুষ, কিন্তু মানুষের ছবি পাওয়া যায়নি। তারপরে তারা একটুখানি ড্রোন নিয়ে খেলা করছিলেন, তারা গ্রেপ্তার হয়েছেন, পরে তারা সব স্বীকার করেছেন তারা তৃণমূলেরই লোক। কিন্তু 417 কোটি টাকা ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত হয়ে গেছে। তৃণমূল তাই খুব খুব একটা সতর্কতার মধ্যে রয়েছে। এই যে সতর্কতা কেন আপনাদের, এই যে বলছিলাম না ড্রোন উড়ানোর আগে যে মুখ্যমন্ত্রীর মিটিং, আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা, শুধু দেখুন কত মানুষ, খালি দেখুন একটা জায়গায় মানুষ চলে যাচ্ছে, সেটা সংবাদ মাধ্যম ক্যামেরায় কেন তুলে ধরছে তিনি রেগে গেলেন। এই এদিকে মিটিং এ আমি বলছি এই ছবি তোলো, কে চলে যাচ্ছে মহিলারা, তোমায় ছবি তুলতে হবে না, সবাই চলে যাচ্ছে। জানি না এরপরেও বাঙালি কি করবে, আমি বিশ্বাস করি না বাঙালি হিন্দু এরপরেও হয়তো দল বেঁধে তৃণমূলকে ভোট দিতে গেল, কি হবে জানা নেই। কিন্তু এটা পরিষ্কার যে ভয় পেয়েছে। ভাইপো বাবু কি করেছেন, এর মধ্যে একটা বড় ঢপবাজির গল্প বেশ সাজিয়েছে। কি হয়েছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে খবর ছিল বিভিন্ন মেডিকেল ক্যাম্পের আড়ালে টাকা বিলি হচ্ছে। নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, তেহট্ট, রানাঘাট, কাকদ্বীপ, মোগরাহাট 2, ডায়মন্ড হারবার 1 ও 2 ব্লক, ফলতা এবং লালবাগে যেসব রক্তদান শিবির ইদানিং কালের মধ্যে হয়ে গেল, সেগুলো আসলে ছিল টাকা বিলির ক্যাম্প। এইসব জানার পর কমিশন একটু নাকা চেকিং বাড়ানোর উপরে জোর দেয়। সঙ্গে সঙ্গে ভাইপো বাবু একটা স্ক্রিনশট তৈরি করলেন, সেই স্ক্রিনশট তৈরি করে বললেন তার এবং তার স্ত্রী রুজিরা দেবীর গাড়িতেও নাকি তল্লাশির কথা বলা হয়েছে। আচ্ছা যদি বলা হয় ক্ষতি কি? আমার গাড়িতে 6 বার তল্লাশি হয়েছে ইতিমধ্যে, আমার মানে আমার ভাড়া করা গাড়িতে, দূরের পথ তাই গাড়ি ভাড়া নিতে হয়েছিল, 6 বার তল্লাশি হয়েছে, তাতে কি হয়েছে? এবং ভাইপো বাবুর স্ত্রী, তিনি তো অনেকে তো তাকে সোনা বৌদি বলে ডাকে, কারণ বিমানবন্দরে নাকি শুনেছি সোনা পাচার করতে গিয়ে তিনি একবার ধরা পড়ে গিয়েছিলেন, তারপর কিছু হয় না কেন সেটা আমি জানি না। কিন্তু এটা ঘটনা যে এই যে ভাইপো বাবু সাজালেন, কেন সাজালেন? আসলে তিনি খবর পেয়ে গেছেন কমিশন তৃণমূলের সব নেতা, সব মন্ত্রী, সকলের গাড়ি, যারা নিরাপত্তা পান তাদের গাড়িও নাকা চেকিং পয়েন্টে দাঁড় করিয়ে চেকিং এর নির্দেশ দিয়েছে। এই যে খবরটা তিনি পেয়ে গেলেন, এই খবরটাকে চাউর করে দিতে হবে, তার জন্য তিনি ওনার পোষা সংবাদ মাধ্যমগুলোকে দিয়ে এই খবরটা করালেন যে আমি একটা হোয়াটসঅ্যাপের চ্যাট আমি একটা পেয়ে গেছি, সেই চ্যাটে এই লেখা আছে। যদিও যা লেখা উনি দাবি করেছেন তাতে অন্যায় কিছু নেই, যাদের নামে বলা হচ্ছে তারা তো অভিযুক্ত। ভাইপোর লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সব টাকাই তো বাজেয়াপ্ত হয়ে রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট তো সব সিজড হয়ে রয়েছে, উনি কেন কিছু বলছেন না? এরপর তার কাছের যারা সংস্থা মার্লিন গ্রুপ, আমি নাম করেই বলছি, নির্মাণকারী সংস্থা মার্লিন গ্রুপ, তৃণমূল নেতাদের বিশেষ করে ভাইপো বাবুর কালো টাকা সাদা করার জন্যই এই সংস্থা বেশি কাজ করে, তাদের বিভিন্ন অফিসে তল্লাশি চলছে। তো আর একটা জিনিস জানবেন, এবার তৃণমূল যাদের প্রার্থী করেছে তারা কেউ গরিব নন, এটা তৃণমূল একটা খুব ভালো
সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্ত মতো কাজ করেছে। আপনাদের আমি এই হিসেবটা একটু দেখাই যে তৃণমূল কংগ্রেসের প্রথম দফায় যারা প্রার্থী হয়েছেন, প্রথম দফায় যাদের ভোট রয়েছে তাদের হিসেবটা আমি বলি। রাজ্যে কোটিপতি প্রার্থী যারা হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি তৃণমূলের। প্রথম দফায় যে 148 জন প্রার্থী, 152 আসনে ভোট, 4টি পাহাড়ের আসনে তৃণমূল প্রার্থী দেয়নি। এই 148 জনের মধ্যে 106 জন কোটিপতি, 12, 13, 23, 37 এরকম কোটি তাদের সব সম্পত্তি। এই যে 148 জন, তাদের মধ্যে কিছু আছেন যারা কোটিতে নেই, 99 লক্ষে গিয়ে আটকে গেছেন। তাদের সকলের যোগফলকে 148 দিয়ে ভাগ করলে যে গড়টা বেরোয় সেটা হচ্ছে 5,70,00,000 টাকা। তৃণমূলের প্রথম দফার, দ্বিতীয় দফার ভোটের আগে বলবো, 5,70,00,000 টাকায় এক একজনের সম্পত্তি। কেন করেছে তৃণমূল? কারণ তৃণমূল আঞ্চলিক দল, এখন সর্বভারতীয় তকমা হারিয়েছে, তাই দল কম খরচ করতে পারে, আগের মতো পারে না, তাই প্রার্থীদের বেশি টাকা খরচ করতে হবে। যেখানে যেখানে তুলনায় গরিব প্রার্থী আছেন সেখানেও প্রত্যেকটা প্রার্থীর পিছনে একাধিক স্পন্সর রয়েছেন, স্পন্সর, বড় বড় টাকার মালিক, কারো বালি পাচারের টাকা, কারো গরু পাচারের, কারো কয়লা পাচারের টাকা। তারা জানেন এই টাকাটা এখন বিনিয়োগ করা হচ্ছে, তিনি জিতে এলে এর দ্বিগুণ, তিনগুণ, চারগুণ আমরা কামিয়ে নেব। এবং এই যে প্রার্থী যারা হয়েছেন তাদের প্রত্যেককে নাকি নগদ টাকা দিতে হয়েছে ভাইপো বাবুকে। এক একটি আসন কমপক্ষে 2 কোটি টাকায় বিক্রি হয়েছে। এই টাকাটা সরাসরি তৃণমূলের ফান্ডে নয়, ভাইপো বাবুর ফান্ডে গেছে। এটা তৃণমূল নেতারা বলছেন, এই কথাগুলো। আর মুখ্যমন্ত্রী তিনি শুধু বলে চলেছেন তার বাড়িতে নাকি এবার নাকি গ্রেপ্তার শুরু হবে। দেখুন, আইপ্যাক কর্তা যেদিনকে গ্রেপ্তার হলেন তার আগেই পিসিমণি বলেছিলেন আজ মধ্যরাত থেকে গ্রেপ্তার শুরু হচ্ছে। আমি জানি, অদ্ভুত বিষয়, ইডি সিবিআই কাকে গ্রেপ্তার করবে, আয়কর দপ্তর কার বাড়িতে হানা দেবে, পিসিমণি কিন্তু আগে থাকতে জেনে যান। যেমন করে তিনি প্রতীক জৈনের বাড়ির খবরটা জেনে গিয়ে চলে গিয়েছিলেন, তিনি জেনে যান। কি করে জানেন ইডি সিবিআই এর ভেতরের খবর? আমার মনে হয় তো সুপ্রিম কোর্টের নির্দেশে এ নিয়ে একটা ইডি বা সিবিআইকে দিয়ে তদন্ত করানো উচিত যে এই দুই সংস্থার ভেতরে কারা আছেন যারা পিসিমণিকে সব খবর দিয়ে দেন। এবং সব থেকে বড় কথা, দেখুন পিসিমণি এখন বলছেন যে তার চেনা, তার কাছের যারা, তাদের বাড়িতে সারপ্রাইজ তল্লাশি হতে পারে এবং সেইটা নাকি একদম ইলেকশন কমিশন কন্ট্রোল রুম বানিয়ে তল্লাশি চালাচ্ছে। এবং এরপরে যখন কোনো কিছুতে কাজ হচ্ছে না তখন পিসিমণি এবং ভাইপো বাবু তারা খাওয়া দাওয়ার দিকে নজর করেছেন। আমার প্লেনে ফানা করেছে বলে তিনি বলছেন। আসলে কি হয়েছে, গতবার তার পাটা ভেঙে গিয়েছিল বা তিনি ভেঙেছিলেন, যাই হোক, লোকে নানা রকম কথা বলে, মোদ্দা কথা তিনি প্লাস্টার করেছিলেন, হুইল চেয়ারে করে গোটা রাজ্য ঘুরেছিলেন। কিন্তু এবার না, চাইলেও পা ভাঙার উপায় নেই, সবাই জেনে গেছে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সুতরাং সবাই বুঝে গেছে। এবং তিনি এখন বলে বেড়াচ্ছেন, মনে মনে ভাবছেন আমাকে এই অমিত শাহ এসে বলে গেলেন না, এবার আবার তিনি কি করবেন। তিনি বলছেন অমিত শাহ এসে একবারে বাড়া ভাতে জল দিয়ে দিল, কোন রকম অসুস্থ হয়ে যাবে না, ওরকম সাংবাদিক বৈঠক করে কেউ বলে দেয় যে হাতে পায়ে ব্যান্ডেজ হতে পারে। তারপর তিনি বলতে লাগলেন অমিত শাহ নাকি চক্রান্ত করেছে যাতে তার হাতে পায়ে ব্যান্ডেজ থাকে। তারপর কি শুরু করলেন, মাছ ভাত। এখন ভাইপোবাবু বলছে না, ভাইপোবাবু কেন, পিসিমণির ঢপটা বলি। পিসিমণি বলছেন তোমরা মাছে ভাতে বাঙালির মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছ, মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছ, তাহলে মানুষ কি খাবে, আমার মাথা না তোমার মাথা? যেমন বলেন উনি, মাথা চিবিয়ে খাবে। আসলে মাথা চিরবির করছে। ভাইপো বাবু বলেছে 4 মের পরে তিনি নাকি বিজেপি নেতাদের দিয়ে মাছ বিক্রি করাবেন। বিক্রি কেন, বিজেপি নেতা যদি মাছ ফ্রিতে বিক্রি করেন ভালো হয়, রাজ্যের মানুষ আরেকটু মাছ ভাত খাবে। দেখুন, এইটা একটা মিথ্যা রটনা। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাকে কাজের সূত্রে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে যেতে হয়। গত 3 মাসের মধ্যে আমি বিহার, উত্তরপ্রদেশ,
এবং দিল্লি ও গুজরাট 4টে রাজ্যে গিয়ে থেকেছি, 1-2 বেলা করে হলেও থেকেছি। সেখানে মাছ ভাত মাংস ভাত সহজে পাওয়া যায়। হয়তো খাইনি সব দিন, কিন্তু উপায় ছিল খাবার, কারণ খেতে গেলে একটু দূরে যেতে হবে, সব দোকানে পাওয়া যায় না। এই পশ্চিমবঙ্গেও কিন্তু বহু মানুষ আছেন যারা নিরামিষ খান, গুজরাটি, মারওয়াড়ি, রাজস্থানী, তারা তো আছেন একবারে পশ্চিমবঙ্গের বাসিন্দা, বাংলায় কথা বলেন, তারাও বংশ পরম্পরায় নিরামিষ খান। তাতে কি হয়েছে? সেটা সব রাজ্যে আছে, কিন্তু কোনো রাজ্যে মাছ ভাত খাওয়া যায় না এমনটা নেই। ভালো উত্তর দিয়ে গেছেন হেমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী এখানে প্রচারে এসে বলেছিলেন, মমতা দিদি আপনাকে ভোটের পর আমি নেমন্তন্ন করব, অসমে আসবেন, দুজনে একসাথে মাছ ভাত খাবো, আর কথা দিচ্ছি আমি পরিমাণে বেশি মাছ খাবো। আর স্মৃতি ইরানি বলেছেন মাছ ভাত খাওয়ার জন্য আমায় ডাকবেন, আমি কাঁটা বেছে দেবো। আসলে মিথ্যার মিথ্যার মিথ্যা। 15 বছর মিথ্যা দিয়ে সরকার চালানো তৃণমূল এখন মিথ্যার আশ্রয় নিয়েই আবার জিততে চলেছে। মিথ্যা নয়, ঢপ। পিসি ও ভাইপোর মধ্যে সেই ঢপের প্রতিযোগিতা চলছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।